নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, সঙ্গে রয়েছে আমি অনন্যা। শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো। সোমবার কার্যত চরমে পৌঁছলো বাংলাদেশের আন্দোলন। এদিন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা। সোমবার কার্যত চরমে পৌঁছেছে বাংলাদেশের আন্দোলনের পরিস্থিতি, আর এদিন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রবেশ বিক্ষোভরত আন্দোলনকারীদের। বাংলাদেশের পার্লামেন্টে ঢুকে পড়েছেন আন্দোলনরত পড়ুয়ারা। ভিতরে ঢুকে রীতিমতো ভাঙচুর চালালেন তারা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ বিক্ষোভরত আন্দোলনকারীদের। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে তার বিছানায় শুয়ে আন্দোলনরত পড়ুয়ার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের রাস্তায় আন্দোলনের বিক্ষোভের আগুন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সোমবার কার্যত শেখ হাসিনার পদত্যাগের পরেই উত্তাল হয় বাংলাদেশ, আর তারপরে গণভবনের দখল নেয় আন্দোলনকারীরা। আর সেই ছবি আপনাদের দেখাচ্ছি। গণভবনে ঢুকে কার্যত সেখানকার আসবাবপত্র, ইলেকট্রনিক্সের সামগ্রী থেকে শুরু করে গণভবনের যে সমস্ত পোষ্য রয়েছে, গরু, ছাগল, মুরগি থেকে শুরু করে সমস্ত পোষ্য নিয়ে যেতে দেখা যায় আন্দোলনকারীদের। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গতকালই এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার পদত্যাগের পরেই আন্দোলনকারীরা গণভবনের দখল নেয়। কার্যত এক ছাত্রকে দেখা যায় সেই গণভবনের বিছানায় শুয়ে ছবি পোস্ট করতে, এবং তারপর ছবির ক্যাপশনে লেখা রয়েছে হাসিনার বিছানায়। তারপর পাশাপাশি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে সরকারি যে সমস্ত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি ভাঙচুর করা হয়। পাশাপাশি গণভবনের যে রান্নাঘর রয়েছে সেই রান্নাঘরে রান্না করা খাবার খেতেও দেখা যায় বিক্ষোভকারীদের। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে আওয়ামী লীগের সভানেত্রীর ইস্তফা এবং দেশত্যাগের খবর প্রকাশ্যে আসার ঘণ্টা খানেকের মধ্যেই গণভবনে চড়াও হন কয়েক হাজার মানুষ। চলতে থাকে যথেচ্ছ লুটপাট। সেই ছবি দেখাচ্ছে আপনাদের বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো। তারা জানিয়েছে যে বহু সাধারণ মানুষ গণভবনে ঢুকে পড়েন। তাদের হাতে গণভবনের যে সমস্ত ব্যবহৃত জিনিসপত্র, সেই সমস্ত জিনিসপত্র দেখা যায়, এবং গণভবনে যে সমস্ত ব্যবহৃত জিনিসপত্র ছিল সেই সমস্ত জিনিসপত্র ঘাড়ে করে, কাঁধে করে, পিঠে করে নানান আসবাব সামগ্রী, বৈদ্যুতিন সরঞ্জাম, এমনকি গণভবনের পোষ্য ছাগল, খরগোশ, হাঁস নিয়ে বেরিয়ে আসার ছবি, সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই রকমই একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন বাংলাদেশের এক ছাত্র আন্দোলনকারী। আর সেই ভিডিওয়ে লেখা রয়েছে হাসিনার রুমে, আর তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পতাকা, মাথায় ফেট্টি বাঁধা এক তরুণ পায়ে জুতো পরে উঠেছেন একটি পরিপাটি নীল চাদরে মোড়া বিছানায়। পায়ের ওপর পা তুলে বিছানায় শুয়ে চিৎকার করে জানাচ্ছেন তারা গণভবনের দখল নিয়েছেন। আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে গণভবনের পাকশালে রান্না করা খাবার দেদার ভোজ ছাড়ছেন আন্দোলনকারীদের একাংশ। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, গণভবনের পাকশালে রান্না করা খাবার উল্লাসের সাথে খেতে দেখা যাচ্ছে বিক্ষোভকারী আন্দোলনকারী জনতাকে। এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ। সত্যজিৎ, দেখো, যে বিষয়টা দেখা যাচ্ছে, গতকালের যে ভাইরাল ভিডিও উঠে আসছে যে শেখ হাসিনার পদত্যাগের পরেই কার্যত আন্দোলনকারীরা গণভবনের দখল নেয়। আর তারপর এখন কি পরিস্থিতি বাংলাদেশের, কি জানা যাচ্ছে?
যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের সহকর্মীর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে ছবি আপনাদের দেখাচ্ছি, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফার পরেই জনতার উল্লাসের ছবি। কার্যত গণভবনের দখল নেন সাধারণ জনতা এবং সেখানে গিয়ে কার্যত ভোজ সারতেও দেখা গেল আন্দোলনকারীদের। এবং শুধু তাই নয়, সেখানকার যে সমস্ত ব্যবহৃত সরঞ্জাম রয়েছে, আসবাবপত্র রয়েছে, সেই সমস্ত সরঞ্জাম আসবাবপত্র নিয়ে যেতে দেখা গিয়েছে আন্দোলনকারীদের। এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ। দেখো, যে বিষয়টা দেখা যাচ্ছে যে গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে, গণভবনের দখল নিয়েছিলেন আন্দোলনকারীরা হাসিনার ইস্তফা দেওয়ার পরেই। বর্তমানে ঠিক কি পরিস্থিতি? বিক্ষোভ বাংলাদেশে উত্তাল হয়েছিল। সেই বিক্ষোভের ফলে সেনা কর্তাদের সঙ্গে আলোচনা করে যে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তারপর সাধারণ মানুষ উত্তেজিত জনতার কথায় গণভবনের দখল না, শুধু দখল নেয় না, তিনি যারা গণভবনের যে আসবাবপত্র, সেই আসবাবপত্র পর্যন্ত যে যেমন করেছে তুলে নিয়েছে, চেয়ার টেবিল থেকে শুরু করে ঘড়ি, এমনকি তার যে পশুগুলো ছিল, ছাগল বলো বা রাজহাঁস, সেগুলো নিয়ে বলো বাংলাদেশের ছবি কিন্তু ভাইরাল হয়েছে। ফলে দেশের প্রধানমন্ত্রী থাকা যে বাসভবন, সেই বাসভবনের এই যে জিনিসপত্র নিয়ে যাবে, কিন্তু দেশের একটা লজ্জা, সেই ছবি কিন্তু বাজার সামনে। সত্যি যেটা একটা আন্দোলন নাকি এটা প্রতিহিংসা, এই কথাটা কিন্তু বারবার সামনে আসে। তবে আরো একটা বলবো যে শুধু এর মধ্যে সীমাবদ্ধ নেই, তুমি জানো ব্যাপক হিংসার ছবিও সামনে আসছে। বিভিন্ন জায়গাতে ব্যাপক হিংসা, লুটপাট চালানো হচ্ছে। ফলে একটা কিন্তু প্রশ্ন উঠেছে যে ছাত্র বিক্ষোভ ছিল, সেই বিক্ষোভের কি একটা পরিণতি এটা হলো, নাকি এই পেছনে অন্য কোনো হাত রয়েছে? তার কারণ তুমি জানো কয়েকদিন আগেই কিন্তু জামাতকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনা সরকার, এবং তারপরে কিন্তু নতুন করে বিক্ষোভটা দানা বাঁধে, যার পরিণতি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মুক্তিও ভাঙচুর করা হয়। ফলে এটা কিন্তু একটা অত্যন্ত শুধু বাংলাদেশের পক্ষে নয়, একটা কিন্তু সারা বিশ্বের কাছে একটা উদ্বেগে। এখন প্রধানমন্ত্রী বাসভবন যেভাবে লুটপাট চালানো যায়, আমরা একই ছবি কিন্তু দেখেছিলাম শ্রীলঙ্কায়। কারণ শ্রীলঙ্কায় তুমি জানো, শ্রীলঙ্কায় অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছিল যখন রাষ্ট্রপতি ছিলেন গোটাবায়া রাজপক্ষে। তার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ ছিল, এবং দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ার ফলে কিন্তু মানুষ রাস্তায় নেমে আসে। যার ফলে সেই বিক্ষোভেই কিন্তু দেখেছিলাম যে রাষ্ট্রপতি ভবন, সেখানে কিন্তু ভাঙচুর চালানো হয় এবং দখল নিয়েছিল শ্রীলঙ্কার উত্তেজিত জনতা। সেবারে কিন্তু গোপনে দেশ ছাড়েন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোটাবায়া রাজপক্ষে, এবং সেই একই ছবি কিন্তু দেখা গেল বাংলাদেশে। এবং শুধু তাই নয়, দেখো বাংলাদেশের রাজভবন, এক কথায় যেটাকে বলা হয় গর্ব বাংলাদেশের, সেই রাজভবনে কিন্তু উত্তেজিত জনতা শুধু ভাঙচুর করে না, মানে একটা সংসদ ভবন যেটাকে দেশের গর্ব হওয়া উচিত, সেই সংসদ ভবনে কিন্তু এই হিংসাত্মক ছবি সামনে এসছে, ভাঙচুর করতে দেখা যায়। ফলে এটা কি সত্যি কি একটা আন্দোলন? সত্যি এই প্রশ্নটা কিন্তু বারবার সামনে আসবে। অনন্যা, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো সত্যজিৎ, এটা সোমবারের ছবি ছিল, আর এখন যেটা দেখা যাচ্ছে কার্যত প্রধানমন্ত্রীহীন বাংলাদেশ। ভবিষ্যৎ কি? বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি? গতকাল বাংলাদেশের সেনাপ্রধান তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার বলে দিয়েছেন যে আগামী 48 ঘন্টার মধ্যে নতুন সরকার গঠিত হবে। এইখানে একটা তোমাকে বলবো যে রাষ্ট্রপতির সঙ্গে এই 48 ঘন্টার মধ্যে বৈঠকের পরে কিন্তু নতুন সরকার যে গঠিত হবে, কারা থাকবে সরকারে, একটা গুরুত্বপূর্ণ। দেখো, সরকার ছাড়া দেশ তো পরিচালনা হতে পারে না। কিন্তু আমরা এটাকে দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের কথা যদি বলি, পাকিস্তানে কিন্তু একই পরিস্থিতি হয় যে সরকার যখনই টালমাটাল পরিস্থিতি হয় তখন কিন্তু সেনা হাতে নিয়ে দেশের শাসন, অর্থাৎ সেনা শাসন দেখেছি পাকিস্তানে বাধা করে। কিন্তু বাংলাদেশের সেনা শাসনের ঘটনা কিন্তু হয়নি। ফলে এবার কি বাংলাদেশের কি সেই সেনা শাসন দেখতে রয়েছে, নাকি সত্যি নতুন সরকার গঠিত হবে? কারণ বাংলাদেশের রাষ্ট্রপতি তিনিও কিন্তু ঘোষণা করেছেন খুব শীঘ্রই নির্বাচন হতে চলেছে বাংলাদেশে। ফলে এটা একটা বড় প্রশ্ন যে আগামী যে কোন পথে এগোবে বাংলাদেশ। কারণ যেহেতু সেনাপ্রধান ঘোষণা করেছেন যে নতুন সরকার গঠিত হবে, আইন শৃঙ্খলা ফিরে আসবে, সেই সরকার কারা থাকবেন বা
সেনারাই কি দেশ পরিচালনা করবে, যদি কাউকে সরকারে বসিয়ে পেছন থেকে সেনারা পাকিস্তানের মতো সরকার পরিচালনা করবেন, এই প্রশ্নটা কিন্তু থাকবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, সে এই সরকার গঠিত হলেও শান্তি কি ফিরবে বাংলাদেশে? তবে একদিকে এর ফলে কিন্তু একা শুধুমাত্র ক্ষতিগ্রস্ত পাকিস্তানের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার পরিবার নয়, কারণ ক্ষতিগ্রস্ত কিন্তু দেশের বহু মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত। বিশেষ করে দিনারা দিন খাওয়া মানুষেরা, তারা একদিকে বিপদে পড়ছে, অসহায় বিক্ষিপ্ত করছে বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। কারণ গতকালই বিভিন্ন জায়গায় যেটা এসছে যে সংখ্যালঘুদের উপর বিভিন্ন জায়গায় কিন্তু অত্যাচারের হিংসার ছবি কিন্তু সামনে এসছে। কিন্তু এই ঘটনা যদি চলতে থাকে, এই বিক্ষোভ যদি চলতে থাকে, সেটা কিন্তু শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশের ক্ষেত্রেও, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে একটা উদ্বেগের। কারণ তুমি জানো, বাংলাদেশের পার্শ্ববর্তী কিছু ভারতবর্ষ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ, যেহেতু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ভাষা যেহেতু একটা মিল রয়েছে, তারপরে যদি বলো একটা আত্মীয়তার বন্ধন রয়েছে। বাংলাদেশের বহু মানুষ তাদের পরিবারের আত্মীয় স্বজন থাকে পশ্চিমবঙ্গে, ফলে পার্শ্ববর্তী বাংলা পশ্চিমবঙ্গে হওয়ার জন্য উদ্বেগের সুযোগ করছে ভারতবর্ষের জন্য। ফলে এটা নিয়ে তুমি জানো, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গতকালই বৈঠক করেছেন পাকিস্তান বাংলাদেশের পরিস্থিতি কোন দিক বেরোয়, এমনকি শেখ হাসিনা তিনি ভারতবর্ষের প্রথম বৈঠকটি করেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। ফলে ভারত সরকারের নজর রাখছে বাংলাদেশের দিকে। কিন্তু যেহেতু বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ, ফলে এত সহজেই ভারত সরকার বাংলাদেশের দিকে হস্তক্ষেপ করবে না। যেটা সব থেকে প্রয়োজন, দেশের নিরাপত্তা জোরদার করা। তুমি যেন সীমান্তবর্তী এলাকাগুলোতে ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএসএফ যেমন রয়েছে, সেনাবাহিনী, তারাও কিন্তু বারবার টহলদারি দিচ্ছে। কোন রকম সীমান্তবর্তী এলাকায় কোন রকম উত্তেজনা দেওয়া হয়, তারপরে কিন্তু বিশেষ নজর দেওয়া হয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে খবরের দিকে আমাদের গতকাল থেকেই নজর রয়েছে। কোটা সংস্কারের দাবিতে পড়ুয়া আন্দোলন শেষ পর্যন্ত পরিণত হলো রক্তক্ষয়ী রাজনৈতিক পালা বদলে, যার পরিণামে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। সোমবার দুপুরেই তিনি তার বোন রেহানাকে নিয়ে ঢাকার সরকারি বাসভবন ছাড়েন তিনি এবং কপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা দেন। বাংলাদেশের বায়ুসেনার কপ্টারটি উড়িয়ে নিয়ে যান বাংলাদেশের বিমান বাহিনীর এয়ার কমান্ডার আব্বাস। আর এরপরেই জানা গিয়েছে ভারতের আকাশসীমায় দেখা গিয়েছে হাসিনার বিমান। আর তারপরেই সেই গণভবনের দখল নেয়, হাসিনার ছেড়ে আসা গণভবনের দখল নেয় উত্তেজিত জনতা। তারা উল্লাসে কার্যত ফেটে পড়ে। কার্যত দেখা যায় যে সাধারণ মানুষের একাংশ গণভবনের পাকশালে রান্না করা খাবারেই ভোজ সারছেন। অন্যদিকে দেখা যায় গণভবনের যে সমস্ত পোষ্য রয়েছে, যে সমস্ত আসবাবপত্র সামগ্রী রয়েছে, বৈদ্যুতিক সামগ্রী রয়েছে, সেই সমস্ত জিনিস ঘাড়ে করে কাঁধে করে সেই গণভবন থেকে বেরিয়ে আসতে দেখা যায় সাধারণ মানুষকে। এবং বেশ কিছু আন্দোলনকারীদের দেখা যায় তারা হাসিনার রুমে ঢুকে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন এবং চিৎকার করে জানাচ্ছেন যে তারা গণভবনের দখল নিয়েছেন। কার্যত এই ভিডিও আর এই যে ছবি, সেই ছবি সামনে আসার পরেই কিন্তু আরও সমালোচনা বেড়ে যায়। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি গণভবনের দখল নেওয়ার ছবি, এবং অন্যদিকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানের যে মূর্তি ছিল, সেই মূর্তি ভাঙতেও দেখা যায় এক আন্দোলনকারীকে এবং আগুন ধরিয়ে দেওয়া হয় ৩২ ধানমন্ডি ভবনে। জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত যে ৩২ ধানমন্ডি ভবন রয়েছে, সেই ভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। শুধু সরকারি বাসভবন নয়, শেখ হাসিনার একাধিক মন্ত্রীর বাড়ি, অর্থাৎ আওয়ামী লীগের একাধিক মন্ত্রীর বাড়ি এবং আওয়ামী লীগের যে বিভিন্ন দপ্তর ছিল, জনতার রোষের শিকার হয়, সেই সমস্ত জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সোমবার এই যে গণভবন দখল নেওয়ার প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন আন্দোলনকারীকে দেখা গিয়েছে শেখ মুজিবুর রহমান অর্থাৎ বঙ্গবন্ধুর
মূর্তির ওপরে উঠে সেই মূর্তি ভাঙার চেষ্টা করতে, কার্যত নজিরবিহীন পরিস্থিতি বাংলাদেশে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙার চেষ্টা করা হয় এবং এই জাতির জনক মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত 32 ধানমান্ডি যে ভবন রয়েছে সেই ভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। 1975 সালের 15ই আগস্ট ওই ভবনে অভ্যুত্থানকারী সেনা অফিসারদের গুলিতে নিহত হয়েছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রধান মুজিব। তার স্ত্রী, তার 3 ছেলে, তার পুত্রবধূ তারাও নিহত হয়েছিলেন এবং বিদেশে থাকায় বেঁচে গিয়েছিলেন মুজিবের 2 কন্যা শেখ হাসিনা এবং রেহানা। ঘটনাচক্রে সোমবার তারা দুজনেই কপ্টারে করে ঢাকা ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় মুজিবের স্মৃতি বিজড়িত 32 নম্বর ধানমন্ডি রোডের সেই সংগ্রহশালা। 1971 সালে প্রতিষ্ঠার পর 3টি বড় মাপের সেনা অভ্যুত্থানের সাক্ষী হচ্ছে ভারতের পূর্ব প্রান্তের প্রতিবেশী দেশ। আর গতকাল শেখ হাসিনার ইস্তফার পরেই কার্যত উল্লাসে ফেটে পড়ে জনতা এবং গণভবনের দখল নেয় তারা। আওয়ামী লীগের একাধিক দপ্তরে তারা ভাঙচুর চালায়, আগুন ধরিয়ে দেয় এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে 32 নম্বর ধানমন্ডি রোডের সেই সংগ্রহশালাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, গণভবনের দখল নেয় আন্দোলনকারীরা এবং সেখানকার যে সমস্ত আসবাবপত্র, বৈদ্যুতিক সামগ্রী সমস্ত কিছু কাঁধে করে ঘাড়ে করে নিয়ে বেরিয়ে আসে উত্তেজিত জনতা। গত 2 মাসের ঠিক কি কি ঘটনা ঘটেছিল সেই বিষয়টা আপনাদের দেখাচ্ছি। 5ই জুন মুক্তিযোদ্ধার পরিবার সহ 56% কোটা দিতে হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। বাংলাদেশে 12ই জুলাই বিক্ষোভ সহিংস রূপ নেয়, বিক্ষোভকারীরা রাস্তায় নেমে দোকানপাট যানবাহন পুড়িয়ে দেয়। 14ই জুলাই শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকার বলেন আর এতেই আন্দোলনকারীরা আরও ক্ষেপে ওঠেন। 19শে জুলাই বিক্ষোভ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, 60 জনেরও বেশি মানুষ একদিনে মারা যায়। 20শে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রনেতা নাহিদ ইসলামকে পুলিশ তুলে নিয়ে যায় এবং তাকে মারধর করা হয়। 21শে জুলাই সহিংসতা দেখে হাইকোর্টের সিদ্ধান্ত পাল্টান সুপ্রিম কোর্ট। 7% কোটা কার্যকর করে এবং 93% কোটা মেধার ভিত্তিতে রাখা হয়। ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত 6 জনকে আটক করে পুলিশ 26শে জুলাই। 4 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণের দাবিতে সহিংসতা শুরু হয়, প্রায় 100 জন মারা যান এই ঘটনায়। 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, বাংলাদেশ ত্যাগ করে তিনি সেনাবাহিনী জানায় যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। 5ই জুন মুক্তিযোদ্ধার পরিবার সহ অন্যদের 56% কোটা দিতে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। বাংলাদেশে বিক্ষোভ সহিংস আন্দোলনের রূপ নেয়, বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে এবং দোকানপাট পুড়িয়ে দেয়।